ধরেন আপনাকে আমি বলতেছি, ওকে, তো ধরেন আমি আপনাকে বলতেছি যে আহ ধরেন একটা গ্রন্থ সমালোচনার কথা বলি। ধরেন এই যে আমি কথার কথা বললাম যে এতদিনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ছিল আমার দেখা রাজনীতির 50 বছর, হ্যাঁ। এখন এই বইটার গ্রন্থ সমালোচনা আমি আলাদা করে আপনাকে কি বুঝাইতে পারি বলেন আমাকে? তেমন করে কিছুই না, দেখা যাবে যে জিনিসটা লেখা আছে ওই জিনিসটা আমি হয়তো বুঝিয়ে আমার মতো করে বলতে পারবো। এরা ছাড়া আমার কাছে তেমন কিছু বলার থাকে না। ম্যাথ অবভিয়াসলি, ম্যাথ প্রিলির জন্য বোঝা লাগে, রিটেনের জন্য বোঝা লাগে, এটাতে আপনার কিছু করার নাই। সায়েন্সের ক্ষেত্রে আমাদের যারা ধরেন যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে এরা ওভার কনফিডেন্ট থাকে যে যে দেখে যে ওখানে হলো গিয়া জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে, কোন খাবারে কোন ধরনের উপাদান আছে, কোন উপাদানের কাজ কি, এইসব জিনিস আছে, যে দেখে উষ্টা খায়। এটা এখন এইটা কি ধরনের কোশ্চেন আসবে আর আপনাকে কি পড়া লাগবে, এইটার জন্য আপনার অ্যাকচুয়ালি ওই কোচিং করারও দরকার নেই। আপনি নিজে একটা কোশ্চেন ব্যাংক কিনে আপনি যদি হলো গিয়া পয়েন্ট বাই পয়েন্ট নিজেই ধরেন নোট করা শুরু করেন যে আচ্ছা ঠিক আছে এই এই টপিক আছে, আমি এই টপিকের উপর মানে কি বলে এই লেখালেখি শুরু, মানে এই এই টপিক আমি জানি না, এই টপিক গুলো আমি বারবার পড়লাম, এনাফ, মোর দেন এনাফ। এখানে সাজেশন দেওয়ার কিছু থাকে না। ইভেন ধরেন আমার মতে কি যে স্কুল, আপনি আপনার স্কুল লাইফ পার করে আসছেন, হ্যাঁ। আমার এখানে বোধহয় কয়জন আছে যে সৃজনশীল কোনো কোনো ক্লাসেই সৃজনশীল ছাড়া, মানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত খালি সৃজনশীলই পেয়েছেন, মানে লাইক কোনো সৃজনশীল বাদে কিছু পানিনি, এরকম কে কে আছে? যেমন আমাদের কথা যদি বলি, আমরা ক্লাস 7 থেকে সৃজনশীল পেয়েছি, হ্যাঁ। তো সৃজনশীল বাদে পানিনি এরকম কিছু কেউ আছেন? 17, 16, 17 ব্যাচে কেউ আছেন? থাকলে ওই যে হ্যান্ড রেজ অপশন আছে বোধহয়, একটু হ্যান্ড রেজ করেন তো আমি একটু দেখি। যে সৃজনশীলই পেয়েছি সবসময়, সৃজনশীল বাদে কিছু পাইনি। না, এরকম তাহলে তার মানে কেউ নাই। তো আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? এটা একটু একবার একটু বলেন তো। আমি নট শিওর যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো সৃজনশীল বাদে পাইনি এরকম কেউ নাই, তার মানে কি? ধরেন আমরা যখন বাচ্চাকালে ছোট ছিলাম তখন ওই যে ওই কোশ্চেন বাঁচতে হতো না, এই কোশ্চেনটা আগের বছর চলে আসছে এই বছর আসবে না। তারপর ধরেন যে হলো গিয়া আপনি কোন কোন কোশ্চেন পারেন না সেটা আপনাকে নিজেই খুঁজে বের করে মুখস্থ করতে হতো, এরকম হতো না? সেম কাজ করতে হবে। এখন কথা হলো আপনি যেটা করতে পারেন যে কিছু টিপস ট্রিক্স যেগুলো শেখার সেগুলো শিখতে পারেন। আর এটা ছাড়া আরেকটা কাজ যেটা হয় আমার কাছে মনে হয় কোচিং এর সবচেয়ে বেশি, সেটা হলো কোচিং একটা ফুল সিলেবাস একবার শেষ করে এই। এখন যদি মনে করেন যে আপনি রিটেনের জন্য ভর্তি হবেন, আমার মতে উত্তরণই বেটার। আপনি অন্যান্য গুলোর চেয়ে উত্তরণটা বেটার আমার কাছে মনে হয়। আমি ওই যে আমাদের গ্রুপে আরেকজন অ্যাডমিন আছে দেখবেন, ওই যে আফরিন আফরিন ম্যাডাম, তো উনি হলো গিয়া বলতেছিলেন যে ওই কি বলে, উনি হলো ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ারে মডেল টেস্ট দিয়েছিল। তো ওনাদের হলো এই যাদের খাতাটা বেস্ট হতো তাদের খাতাটা আর কি দেখাতো আর কি, যে হ্যাঁ কিরকম ভাবে লিখেছে। তো উনি ওইটা ফলো করেছে, বাট আমি ওটা ফলো করি নাই, আমি ওটা সম্পর্কে বলতে পারবো না। তবে ক্লাস যদি করতে চান উত্তরণ ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে, কজ মন্দের ভালো আর কি, সহজ কথা। এটা আপনি সবচেয়ে বেস্ট হলো নিজে পড়া, বাট যদি ক্লাস করতে চান উত্তরণ ফলো করতে পারেন। আচ্ছা, সেকেন্ড কথায় যাই, কই যেন আরেকটা কমেন্ট ছিল। সেকেন্ড কোশ্চেন হলো উম বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গ্রাজুয়ালি কিভাবে ডেভেলপ করব সেটা নিয়ে বলবেন কাইন্ডলি। আচ্ছা, বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথা রাখতে হবে, সেটা হলো মানে কি ডেভেলপ করবেন, কি ডেভেলপ করবেন সেটা হলো কোশ্চেন। যেমন ধরেন আমি আপনাকে একটা জিনিস বুঝাই। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে?
আচ্ছা, দেখেন, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কথা বলি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ যদি আপনি নাম্বার ব্রেকডাউন করেন, 40 মার্ক থাকে হলো গিয়া কনসেপচুয়াল। হুম। আর বাকি যে 60 মার্ক থাকে, সেই 60 মার্কে তিনটা থাকে হলো গিয়া 15 মার্কের, আর আরেকটা থাকে 15 মার্কের। এই তিনটা হলো আপনাকে ইলাবোরেট করা লাগে, আর এই 15 মার্ক হলো আপনার মতামত দিতে হয়। যেমন ধরেন বর্তমানে বাংলাদেশের এই 3টা মার্কের ভেতর কোশ্চেন আসতে পারে যে, সে ধরেন একটা কোশ্চেন বললো যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে কি কিরূপ বিরূপ উম, বা কিরূপ আহ প্রভাব রাখতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। হ্যাঁ, এটা আসতে পারে। আবার আসতে পারে যে আহ আহ, কি বলে, আমেরিকার প্রধান প্রেসিডেন্ট পরিবর্তন কি আহ রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রভাব বিস্তার করতে পারে নাকি, আপনার কি মতামত বর্ণনা করেন। এরকম কোশ্চেন আসবে এইটাতে। আর এই 15 মার্কের কোশ্চেন আসে, ধরেন বাংলাদেশ ইন্ডিয়ার বর্তমান ভঙ্গুর সম্পর্ককে টেকসই এবং করার জন্য আপনি এক আপনি কি কি পদক্ষেপ, সে ধরেন বলতে পারে যে হলো গিয়ে একজন আহ কি বলে কূটনৈতিক হিসেবে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন। এরকম কোশ্চেন এই 15 মার্কে থাকে। এবার আপনি আমাকে বলেন তো, এই যে 60 মার্কের আছে, এই 15 মার্ক আপনারা কে কি শিখাতে পারে বলেন তো। আপনি আমাকে বুঝে বলেন, এটা কি কেউ আপনাকে শিখাতে পারবে? হ্যাঁ, কি শিখাতে পারবে? ধরেন পাস্ট এরকম যেসব ইস্যুস ছিল, যেমন ধরেন যে আহ সে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর কি কি পড়েছে, বা বাংলাদেশের কি ধরনের ভূমিকা হতে পারে, এই টাইপের যেসব প্রশ্ন আছে, আপনি এগুলোর অ্যান্সারের প্যাটার্ন দেখতে পারেন যে আচ্ছা কি কি সমাধান করা যেতে পারে। এক সেকেন্ড, আমার একটা কল আসছে, আমি একটু একটু ওয়েট। ওকে, সো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন যে কিরকম কি মানে আপনি প্রিপারেশন মানে কিভাবে লিখতে পারেন এটা সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আদারওয়াইজ আপনাকে লেখাটা নিজেই লিখতে হবে। এখন এই আইডিয়াটা আপনি কি করে নিতে পারেন, একজন মানে ধরেন যে ক্লাস নিতে পারে, মানে ক্লাস করার সময় যেমন ধরেন আমরা নিজেরা ক্লাস যখন নেই বিভিন্ন জায়গায়, তখন আমরা এগুলোর উত্তর বলে দিই যে হ্যাঁ এইভাবে লিখতে পারেন। অথবা ধরেন যে আপনি পেপার পত্রিকা পড়তে পারেন, তারাও বিভিন্ন সময় ওপিনিয়ন অথবা এডিটোরিয়াল এই দুটাতে এই ধরনের কথাবার্তা লেখে। আর বেস্ট দুটো অপশন হলো হাই স্যারের বই। হাই স্যারের নাম শুনেছেন আপনারা? হাই স্যারের বই এরকম অনেকগুলো আন্তর্জাতিক টপিকের উপর মানে সে ডিটেইলে লিখেছে। বাট আপনি পড়তে পারবেন না, পড়তে পারবেন কিভাবে আমি সেটা বুঝাই দিই আপনাকে। পড়বেন এভাবে, দেখবেন কি ধরেন যে এরকম একটা পরিস্থিতিতে সে লিখেছে, প্রথমত ধরেন সে কি বলে কূটনৈতিক পর্যায়ে পর্যালোচনা দিয়ে এবার সে ধরেন যে 20 লাইন লিখেছে। আপনি এই পার্টটা হয়তো আপনি স্কিপ করতে পারেন, আপনি বুঝলেন যে হ্যাঁ কূটনৈতিক পর্যায়ে পর্যালোচনা, এটা আপনার জন্য একটা ওই কি বলে আহ ভালো একটা মানে অ্যান্সার হতে পারে আর কি। ঠিক আছে। তো এরকম আর কি। আবার ধরেন যে মানে আপনি এরকম ভাবে বিভিন্ন ধরনের অ্যান্সারের প্যাটার্ন গুলো দেখলে আপনি একটা আইডিয়া পাবেন যে আপনি কিভাবে এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর লিখতে পারেন। আর বাকি এই যে এই পার্টটা আছে, এই পার্ট গুলোর জন্য আপনাকে ওই ধরেন যে কি বলবো আহ নিউজের উপর থাকতে হবে। যেমন ধরেন আমি প্রত্যেকদিন সকাল 9টা, মানে আমি ঘুম থেকে উঠে সচরাচর অফিস আমার রিটার্নের সময় আমি হলো গিয়ে ব্যাংকে জব করতাম। তো এই সকাল 10টায় তখন হলো গিয়ে অফিস যেতে হতো, তো আমি হলো গিয়া 9টার সময় এই কি বলে 9টা থেকে সোয়া 9টার দিকে আমি মোটামুটি আপনার এই রেডি হওয়া শুরু করতাম। তো রেডি হওয়া শুরু করতাম যখন, তখন টিভিতে
আইডেস্ক, যমুনা আই ডেস্ক। এই যমুনা আই ডেস্কের একটা নিউজ হয়, যেটা হলো গিয়ে আপনার হয় বোধহয় বিকাল 4টার সময়। আমি ইউটিউবে দেখতাম, ইউটিউবে হলো গিয়ে ওই ওদের একটা বলে এক নজরে আন্তর্জাতিক সকল খবর, এইটা দেখতাম। এইটাতে মোটামুটি একবারে ধরেন যে বিশ্বের বিভিন্ন দেশে মোটা দাগে যেসব স্টোরি হচ্ছে, মানে ওভারঅল ওইসব নিয়ে হালকা করে কথাবার্তা বলে, এগুলো দেখতে পারেন। আর এই পার্টটার জন্য আপনার যেই টপিক আপনার মনে হয় যে আপনি তথ্য কম জানেন, হ্যাঁ, একটা কাজ করতে পারেন, যে যেটা হলো যে তথ্যগুলো আপনি লিখে রাখতে পারেন। যেমন ধরেন যে সে এখন আসলো যে, ধরেন কথার কথা, রিজার্ভ চুরি এটা আসার চান্স খুবই কম, বাট ধরেন আসলো যে রিজার্ভ চুরি বাংলাদেশের, রিজার্ভ চুরি সম্পর্কে কি বলে, রিজার্ভ চুরির প্রভাব বহির্বিশ্বের উপর বর্ণনা করুন, এরকম ধরনের একটা কথা আসলো। কারণ আপনি রিজার্ভ চুরি সম্পর্কে কোনো ডাটা জানেন না, আপনাকে এটা অবশ্যই কোনো না কোনো গাইড থেকে দেখে এই ডাটাগুলোকে অ্যাটলিস্ট এক জায়গায় নোট করে রাখতে হবে, যাতে পরীক্ষার আগের দিন জাস্ট আপনি ডাটাগুলো দেখে যেন চলে যেতে পারেন। ঠিক আছে? আপনার কি কি পড়লেন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি মানে শর্ট করে রাখতে পারলেন নাকি পড়াটা, জাস্ট পরীক্ষার আগের দিন একবার দেখে। কারণ পরীক্ষার আগের দিন আপনাকে দেখা লাগবেই, এটার কোনো অল্টারনেট অপশন নাই। তো ওইটার জন্য আপনি এই এই পলিসিটা করতে পারেন যে এই আপনি কিছুটা টিভি দেখলেন, মানে টিভিতে নিউজ দেখলেন, প্লাস ধরেন যে হলো গিয়া ওই বিভিন্ন বইয়ে, ধরেন বিভিন্ন বই বলতে আমি যেমন একটা হ্যান্ড নোটের কথা বলেছিলাম আপনাদেরকে, আহ আহ, উম, আলমগীর হোসেনের হ্যান্ড নোট। তো এই হ্যান্ড নোটটা যদি আপনি দেখেন তাহলে সেখানেও দেখতে পাবেন যে আহ মানে ওখানেও এই টাইপের ইনফরমেশন গুলো দেওয়া আছে। এইটা মোটামুটি এতদূর। এই যে 40 মার্কের কনসেপচুয়াল, এইটা আপনার কাছে কোনো অপশন নাই, এটা আপনাকে পড়তে হবে। এই পার্টটা আপনি না বুঝলে না বুঝতে পারেন, এই পার্টটা হলো গিয়া কাউকে কোশ্চেন করতে পারেন, বা ধরেন যে আপনারা যদি বলেন আমরা একদিন হয়তো এটা নিয়ে মানে ক্লাস নিতে পারি। আবার এইটার উপর বইও আছে, যে একটা আমি একটা বই কিনছিলাম একবার, মেন্স কনসেপচুয়াল, মানে এটাতে খালি কনসেপচুয়াল টপিকটার উপরেই পুরা বইটা লেখছে তারা, ছোট বই, বাট প্রচুর কনসেপচুয়াল ইস্যুস। আর এই ইস্যুস গুলো সুবিধাকে আপনি বুঝলে আপনি সুন্দর করে বর্ণনা করে লিখতে পারবেন। আর এই 40-এর 40 পাওয়া যায়, একদম 40-এর 40ই। আমি নিজেই একবার হলো গিয়া 39 পাইছিলাম। হ্যাঁ, অবভিয়াসলি কোচিং এ, আমি বলতেছি না আপনার ইয়ার কথা, ওই কি বলে বিসিএস এর রেজাল্ট এখনো পাই নাই, সো এটা বলতে পারছি না। বাট ধরেন যে আমি নিজেই 40 আবার 39 পাইছিলাম, সো মানে এখানে 40-এর 40ও পাওয়া যায়। হ্যাঁ, এই পার্টটা যদি আপনি বুঝতে না পারেন তখন ধরেন যে নেটে ঘাঁটতে পারেন। যেমন ধরেন আপনি বুঝলেন না যে ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি জিনিসটা কি বোঝাচ্ছে, আপনি পড়লেন কিন্তু পড়েও বুঝতে পারতেছেন, ওকে, তখন আপনি নেটে সার্চ দেন। তারপর যদি বুঝতে না পারেন আমরা আছি, আমাদেরকে জিজ্ঞেস করেন, বা ধরেন আপনি যদি মনে করেন যে ক্লাস ফলো করতে চান, এটাও করতে পারেন। এটা গেল মোটামুটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবার যদি যাই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সুবিধা হলো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 10টা কোশ্চেন থাকে। 1, 2, 3, এভাবে করতে করতে 10টা। হ্যাঁ, মজার বিষয় এবার একের ভেতর আবার 2টা কোশ্চেন, দুইয়ের ভেতর 2টা কোশ্চেন, তিনের ভেতর 2টা কোশ্চেন, ইভেন এমনও থাকে 6 বা 7-এ কিছু কিছু কয়েকটা থাকে যেগুলোতে 3টা করে কোশ্চেন। হ্যাঁ, মজার বিষয় দেখবেন যে এই একের কোশ্চেন গুলো ইউজুয়ালি রিপিট হয়। বাংলাদেশের ভৌগোলিক যেসব কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো রিপিট হয়। গত বছর যেটা আসছে সেটা এবছর আসবে না। আপনি কি কাজ করতে পারেন, এটা আমি এর আগে একবার আপনাদেরকে বলেছিলাম, আপনারা করেছেন কিনা আমি জানি না ঠিক। আপনাদেরকে বলেছিলাম যে আপনি হলো গিয়া ওই আপনাদের যেসব মানে কি বলবো এটাকে, ওই পাস্ট পেপারটা নিবেন, 1 নম্বরে যেসব কোশ্চেন আছে একটা খাতা নিয়ে সব 1 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন গুলো এক জায়গায় লিখেন। তারপর 2 নম্বর কোশ্চেন গুলো সব এক চ্যাপ্টার এক জায়গায় লেখেন। লেখার পর দেখবেন কি যে 1 নম্বরে টোটাল সর্বোচ্চ 6টা কোশ্চেন আসছে। 6টা থেকে আমি 10টাই ধরলাম, 6টা থেকে 10টা এই পরিমাণ আসবে। 2 নম্বরে কোশ্চেনের সংখ্যা আসবে 10টা থেকে 15টা। হ্যাঁ, এভাবে করে আপনি গুছালে দেখবেন যে আপনি টোটাল পুরা বাংলাদেশ বিষয়াবলীর উপর আপনার কোশ্চেনের সংখ্যা হয়ে দাঁড়াবে সর্বোচ্চ 100টা। সর্বোচ্চ, আমি বলতেছি সর্বোচ্চ 100টা কোশ্চেন এসে দাঁড়াবে। আপনি কি এখন আমাকে বলতে চাচ্ছেন আপনি বিসিএস প্রিলি পাস করে আসছেন আর রিটেনে 100টা কোশ্চেন মুখস্থ করতে পারবেন না? আপনি তো 100টা কোশ্চেনও মুখস্থ করতে হবে না। আপনার বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি আপনি কি মুখস্থ করবেন? আপনি মুখস্থ করবেন ওই যে বাংলাদেশে ধরেন যে কত ডিগ্রি অক্ষরেখা থেকে কত ডিগ্রি অক্ষরেখা, কত ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা, এরকম জিনিসপাতিগুলো আপনি মুখস্থ করবেন। ঠিক আছে? আপনি মুখস্থ করবেন হলো গিয়া ধরেন যে বাংলাদেশের
ওই যে বললো যে ভূপ্রাকৃতিক অবস্থা বর্ণনা করো, আপনি মুখস্থ করবেন যে হ্যাঁ কোন অঞ্চলকে কি প্রকাশ করে, এই চট্টগ্রাম অঞ্চলকে আমি কি বলবো, উত্তরবঙ্গ অঞ্চলকে কি বলবো, সিলেট অঞ্চলকে কি বলবো, খুলনা অঞ্চলকে কি বলবো, এবং কোনটা কোন জেলা। এখন আপনি আপনি এক জায়গায় দেখাচ্ছেন বরিশাল জেলা, মার্ক করলেন এই জায়গায়, তাহলে তো হবে না, জিরো দিয়ে দেবে আপনাকে। আপনাকে এইগুলো একটু আইডিয়া রাখতে হবে। তাই আপনাকে একদম সব প্রশ্ন মুখস্থ করতে হবে এমন না। আবার অনেক প্রশ্ন আছে যে মুখস্থ করার কোনো দরকার নাই, যেমন ধরেন যে কিছু কিছু কোশ্চেন থাকতে পারে যে সে বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের কি বলে উন্নয়নের আহ অন্তরায়, এটা স্বরূপ বর্ণনা করবো, এরকম এরকম কিছু কিছু ছোট ছোট জিনিস আসতে পারে। আমি বলছি না এই জিনিস আসে, আমি বলছি যে ধরেন জনসংখ্যা রিলেটেড এমন একটা কোশ্চেন আসলো যে কোশ্চেনটা আপনি বুঝতেছেন যে হয়তো আপনি আপনার মতো একটা অ্যান্সার করতে পারতেন, ওটা বেস্ট হবে। আপনি মুখস্থ না করে আপনার মতো অ্যান্সার করলে বেস্ট হবে, কিন্তু ডাটাগুলো একটু অ্যাকুরেট দেওয়ার ট্রাই করতে হবে যে আচ্ছা ঠিক আছে এই ধরনের ডাটাগুলো আমি দিচ্ছি। আর কখনোই মাথা রাখবেন, সবার আগে আপনার কাছে ডাটা কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আগে বলে রাখি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা আপনার কাছে সংবিধান। কোথাও যদি আপনাকে কোনো ডাটা দেওয়ার অপশন থাকে, প্রথমে আগে সংবিধান কোড করবেন। 2 নম্বরে কোড করবেন হলো বাজেট। 3 নম্বরে কোড করবেন ইকোনমিক রিভিউ। 4 নম্বরে কোড করবেন যদি আপনি করতে চান, এই পর্যায়ে এসে আপনি তখন বিভিন্ন ধরেন হলো গিয়া ওই কি বলে ওই সংস্থার নাম দিতে পারেন। যেমন আপনি বললেন যে ওই কি বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারপর হ্যান ত্যান এরকম কিছু। হ্যাঁ, আর আমি লাস্টের দিন একটা চোরামি বুদ্ধি শিখাই দিছিলাম, ওটাও অ্যাপ্লাই করতে পারেন। এটা একদম মানে না পারলে ধরেন হলো ইউএন, তারপর হলো ইয়া ডাব্লু টিও, তারপর ধরেন যে হলো গিয়া এডিবি, এদের সবার চেয়ারম্যান বা ধরেন যে চেয়ারম্যানের মতো টপে যে আছে তার নাম, ডেজিগনেশন, আর হলো গিয়া নামটা দেখে নিবেন। হ্যাঁ, নাম লিখে দিয়ে ধরেন উন্নয়নমূলক কোনো কথা লিখতেছেন, যে কথার কথা বলতেছেন যে বিশ্বের পানি সমস্যার সমাধান হলে বিশ্ব উন্নত হয়ে যাবে, এরকম কোন একটা কথা বলতেছেন, তখন বলে দেবেন কে বলেছে, এই অমুক বলেছে। এই আদৌ বলেছে নাকি আপনার মনে হয় যে পরীক্ষক খাতা দেখতেছে সে চেক করে দেখবে? কারণ এই টাইপের কথাবার্তা এই এই লোকগুলো বলবেই, বলারই কথা। হ্যাঁ, ইভেনচুয়ালি এই টাইপের কথাবার্তা সে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় বলেছে। সো আপনার মাথা ব্যথা নাই যে আপনি ভুলও বলছেন না, একদিক দিয়ে একদিক দিয়ে আপনি সঠিকই বলছেন। আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ কোনো এক্সাক্ট জায়গা থেকে আপনি কোট করতে পারতেছেন না। এটা হলো একদম লাস্ট অপশন, মানে আপনার কাছে আর কোনো কোট মোট কিছু নাই তখন দিবেন। ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলে রাখি, গ্রাফ, চার্ট, প্লট আপনি সর্বোচ্চ দেখবেন যে এই 10টা কোশ্চেনের মধ্যে 2টা থেকে 3টা কোশ্চেন দিতে পারবেন, এর বেশিটাতে দিতে পারবেন না। ঠিক আছে। সো ওই সব জায়গায় আপনি জাস্ট, আমি যেটা করতাম এরকম এক কোনো কোনো প্যারাগ্রাফ শুরু করার আগে আমি একটা হ্যাশ দিয়ে নিতাম। আবার ধর আমি বলছি যে কি বলে এই নিচের এই 4টা কাজ করলে হবে, তখন একবার হ্যাশ দিয়ে দিলাম, এক জায়গায় স্টার্ট দিয়ে নিলাম। তবে যেগুলো একই জিনিস বলতেছেন, যেমন ধরেন যে কোশ্চেন 2 এর অ্যান্সার করছেন, বলছে নিচের স্টেপ গুলো নিতে হবে, তখন সবগুলোই হ্যাশ দিলে হ্যাশই দিয়ে থাকবেন। ওইটার ভেতর আবার একটা হ্যাশ একটা স্টার এভাবে দিবেন না। এবার ধরেন কোশ্চেন 3 তে গেছেন, সেখানে আপনি বলছেন যে এই স্টেপ নিতে হবে, তখন আপনি হয়তো কোশ্চেন 3 তে সবগুলোতে স্টার দিচ্ছেন। বুঝা গেছে? এরপর আর কি কোশ্চেন ছিল আমি একবার একটু দেখে নিই। অনেকগুলো কোশ্চেনই তো ছিল। গ্রন্থ সমালোচনার শর্টকাট লিস্ট। ভাই, গ্রন্থ সমালোচনার শর্টকাট লিস্ট বলতে কিছুই নাই। শর্টকাট লিস্ট হলো গিয়ে আপনি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারপর ইতিহাস ভিত্তিক যেগুলো আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইতিহাস ভিত্তিক প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এরপর যদি আপনি মনে করেন যে হ্যাঁ কিছু আছে হলো গিয়ে খুব ফেমাস কিছু, যেমন হাজার বছর ধরে ইতিহাস ভিত্তিক না কিন্তু এটা ফেমাস, পড়লেন। তারপর কি বলে কাদো নদী কাদো, তো এমনি ইতিহাস ভিত্তিক, এটা তো পড়তে হবে আপনাকে। এরকম আর কি। এই শিকড়ের গ্রন্থ সমালোচনায় যে সব বই আছে মোটামুটি পড়লে আপনি 90% ওকে। ঠিক আছে, আর খুব বেশি আপনাকে পড়া লাগছে না। উম ম্যাপ আঁকা শিখার কোনো অপশন নাই ভাই, ম্যাপ আপনাকে আঁকতে আঁকতে প্র্যাকটিস হবে। আর হ্যাঁ, সবাই একটা বোকামি করেন, সবাই মনে করেন কি যে ধরেন যে আচ্ছা আমি এখন কি করব, আমি আজকে ম্যাপ আঁকা শুরু করব। আপনি একদম খুব সুন্দর করে ম্যাপ আঁকবেন। এবার ধর আমি আমারটা দেখাই।
অবভিয়াসলি আগে আপনাকে মাথা রাখতে হবে যে আমি অনেকদিন পরে ম্যাপ আঁকছি, আমি লাস্ট কতদিন ধরে কোনো ম্যাপ আঁকি নাই। হ্যাঁ। এই এটা সরে কেমনে? ও আচ্ছা, এই পাশে ছিল। আচ্ছা, আমি সরাতে পারতেছি না এটা কোনো কারণে। না। হ্যাঁ, ধর আপনি এরকম করে রাখলে খুব বেশি একদম অ্যাকুরেট হওয়া লাগবে না। আমি এই পাশ পর্যন্ত আনতে পারতেছি না, আমার কোনো কারণে এটা নড়তেছে না, আমি কিভাবে যে করে আল্লাহ জানে। যাক, এই পার্টটা তো বুঝতে পারছেন যে আমি এই পার্টটা যতটুকু আঁকতে পেরেছি তার ভেতর আমার কি আপনার মনে হচ্ছে খুব অ্যাকুরেট হয়েছে? আপনি যদি আমাকে দিতেন এটা আমি 1 মিনিটে আঁকতে পারতাম। 1 মিনিটে আঁকা মানে কি বুঝতে পারতেছেন? আপনার লেটার সাইজ, আপনারা জানেন বিসিএস এর খাতা কিন্তু A4 সাইজের হয় না, লেটার সাইজের হয়। সেই লেটার সাইজের অর্ধেক পেজ আপনি একটা ছবি দিয়ে ভরা ফেললেন 1 মিনিটে। আপনি বুঝতেছেন আপনার টাইম এবং আপনার হলো গিয়া ওই কি বলে লেখার পরিমাণ দুটাই বেঁচে গেল। আপনার লিখতে হাত ব্যথা করবে না, আপনার হাত ব্যথার টোলটাও তো হিসাব করতে হবে। সো এরকম একটা ম্যাপ দিয়ে দিবেন, একদম অ্যাকুরেট হওয়া লাগবে না। আপনি জাস্ট যা যা বলতে আছেন, আচ্ছা প্লাইস্টোসিন বলেছে, প্লাইস্টোসিন কোথায়, এই জায়গায় এই জায়গায়, এটা দেখাই দিলাম। আপনাকে বলো বরেন্দ্র অঞ্চল, আপনি বন্ধন কি এরকম দেখালাম যে যে এটা বরেন্দ্র অঞ্চল। ঠিক আছে, এরকম ভাবে আর কি। জাস্ট আপনি এক্সাক্ট হওয়া লাগবে না, কাছাকাছি হলে মানে টিচার বুঝতে পারলেই হলো। কারণ বাংলাদেশের ম্যাপ আপনি গোল আকারে রাখলেন তাহলে তো হবে না, এটা আপনিও জানেন। আচ্ছা, তারপর হলো নেক্সট 2-3 মাসে ভাই আর আরেকটা কথা বলি, এই রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, রিসেন্ট মুহিত সম্পাদকীয় পড়তে হবে, এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বিসিএস রিটেনের জন্য না। এটা বেশি ইম্পর্টেন্ট হলো আপনারা রিসেন্ট টাইমে কেউ যদি ব্যাংকের ফোকাস, সরি ব্যাংকের রিটেন দেন তাদের জন্য ইম্পর্টেন্ট। রিসেন্ট ওই কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর মাসিক মাসিক সম্পাদকীয় এসব গুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। সো এটাতে এত টাইম স্পেন্ড করার কোনো মানে নেই। বরঞ্চ আপনি যে বললাম যে ওই সাজেশন বের করেন আপনার টপ 100টা কোশ্চেন, এবার আপনি যখন 100টা কোশ্চেন বানাবেন তখন আপনি নিজেই বুঝতে পারেন, ও আচ্ছা আমি আর এই দুটা টপিক জেনে রাখলেই তো আমার আর জিনিসটা কম মানে একদম কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? আপনি তো নিজেই তখন বুঝতে পারবেন যে আর দুটা টপিক কি কি হলে হয়ে যাচ্ছে। এইভাবে করে আপনি নিজে আপনার নিজের সাজেশন তৈরি করেন এবং আপনি এই কি বলে ওই ওয়াইজ পড়েন। আপনি মানুষের সাজেশন মানুষের পড়ার আপনার কি দরকার? হাই লেভেলের এম্পেরিক্যাল থট অর ইভেন হাই লেভেলের ইংলিশ এরকম কিভাবে প্র্যাকটিস করতে পারি নিউজ পেপার বাদ দিয়ে? আচ্ছা, আমি নিউজ পেপার ট্রান্সলেশনের খুব বেশি পক্ষপাতী নিজেও না, আমি এটা স্বীকার করি যে আপনি নিউজ পেপারের সমস্যা হলো কি, নিউজ পেপার থেকে ওই আপনি অনেক কিছু মানে ট্রান্সলেশন করতে পারবেন না। যেমন আমি একটা কথা বলি আপনাকে, হ্যাঁ, আমাদের 43 বিসিএস এর আগে আমি তো নিজেও মেলা প্র্যাকটিস করছিলাম ট্রান্সলেশন, একদম প্র্যাকটিস করে করে উড়াই দিছিলাম। তারপর আপনারা জানেন 43 বিসিএস এ কোশ্চেন আসছিল যে ওই কি বলে অতিথি পাখি নিয়ে। কেউ কোশ্চেন দেখেছেন 43 বিসিএস এর? তো অতিথি পাখি, আমার আর মাথা আসতেছে না অতিথি পাখি ইংরেজি কি। হ্যাঁ, অনেক সময় অনেকক্ষণ ধরে খুঁজলাম যে হ্যাঁ ওই কি বলে ওই অতিথি পাখি ইংরেজি কি। কারণ আপনি বুঝতেছেন পরীক্ষার হলে এমন প্রেসার থাকে, আপনি জানেন সেই জিনিসও কি বলে ভুল করে দিয়ে আসবেন। হ্যাঁ, দিয়ে শেষে আমার মাথায় আসতেছেই না যে অতিথি পাখি কি। তখন আমি ইংরেজিতে কি লিখলাম, আমি লিখলাম দ্য বার্ডস দ্যাট ট্রাভেল আ লং ডিস্টেন্স ফর গেটিং ইনটু আওয়ার কান্ট্রি। কারণ অতিথি পাখি মনে আসতেছে না, কি করবো, এরকম কিছু দিয়ে চালাই দিলাম। হ্যাঁ, আর আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বললাম, ও লিখেছে গেস্ট বার্ড। অবভিয়াসলি গেস্ট বার্ড উত্তর হবে না, লিখেছে। আরেকজন মাইগ্রেটরি বার্ডকে ইমিগ্রেটরি বার্ড লেখা আসছে। ভাই
ডাজেন্ট ম্যাটার আপনার, মানে ধরেন এই একটার জন্য তো আপনার মার্ক কেটেছে, আপনার কি মনে হয় আমার মার্ক কাটেনি? কেটেছে। কিন্তু বাকি পার্টটা যদি ওকে হয়, মোর দেন এনাফ। ঠিক আছে, আপনি নর্মাল ট্রান্সলেশনই প্র্যাকটিস করতে থাকেন। আর আমার মতে ট্রান্সলেশন কোনো বই থেকে প্র্যাকটিস করা উচিত যেখানে আপনার বাংলাটা করা আছে, যাতে আপনি একটা লাইনে আটকায় গেলে আপনি বুঝতে পারেন যে এটা বাংলা কি হতে পারে। ঠিক আছে, সো এটা একটু ইয়া করলেন। রিসেন্ট ইস্যুর জন্য যে ওই আলমগীর হোসেনের একটা বই বের হয়, রিসেন্ট সাপ্লিমেন্ট। রিসেন্ট সাপ্লিমেন্ট এই বইটা ফলো করতে পারেন। উম, আচ্ছা, বাংলা রচনা আর হলো গিয়া ওই আপনার কি বলে ইংলিশ এসে আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে 15 মার্কের 3টা কোশ্চেন, আর বাংলাদেশ বিষয়াবলীর বেশ কয়েকটা টপিক, এরা একই টপিক, এক্সাক্ট একই টপিক। যেমন ধরেন আপনাকে যদি বলে যে ওই কি বলে আহ কথার কথা আপনাকে আহ, এরা তো বলবে না যে বিগত সরকার কি করেছে, আপনাকে বলবে যে আহ, দেশ গড়ায় ধরেন হলো গিয়া নতুনদের যে কি বলবো যে অগ্রগণী ভূমিকা কিভাবে আরো বেশি আহ স্থায়ী বা হলো গিয়া ফলপ্রসূ করা যায়, বর্ণনা করেন। এটা আপনি ইংলিশের এসের জন্য আপনার আসতে পারে, আপনার বাংলাদেশ বিষয়াবলিতেও আসতে পারে, আপনার ইন্টারন্যাশনাল আসতে পারে যে হ্যাঁ এই নতুন বা হলো গিয়া এই কি বলে এই এই ধরেন জেনজি বা এরকম, জেনজি তার এক্স্যাক্টলি বলবে না, ধরেন যে হলো গিয়া শিক্ষার্থীদের, হ্যাঁ শিক্ষার্থীদের আহ এই এই কি বলে আন্দোলন অন্যান্য দেশের চোখে কিরকম হিসাবে ফুটে উঠানো সম্ভব, কি বলে আহ এইভাবে আপনাকে কোশ্চেন করতে পারে। এই কোশ্চেনটা আপনার বাংলাদেশ বিষয়গুলিতে আসতে পারে, এসেতেও আসতে পারে, ইংলিশও আসতে পারে, সব জায়গায় আসতে পারে। তাই এই টাইপের যেসব টপিক থাকবে এই টপিকগুলো এমন ভাবে পড়বেন আপনি, আমি যেমন করতাম, আমি বেশিরভাগ এই টাইপের টপিক যেগুলো দেখতাম যে হ্যাঁ বড় অনেক উত্তর, সেসব টপিক সচরাচর এসে থেকেই পড়তাম। একবার ধরেন বাংলা রচনা বা এসে থেকে পড়লে একবারে আপনি মোটামুটি ধরেন আপনার 3টাই কাভার হয়ে যাচ্ছে বড় টপিক যেগুলো। বড় টপিক কোনগুলো? যেমন ধরেন যে আমাদের সময় আমাদের পড়া লাগতো ডেল্টা প্ল্যান, তারপর পড়া লাগতো হলো গিয়ে আপনার এই কি বলে আহ মুজিব সেন্টেনারি, তারপর হলো এরকম আর কি যেসবগুলো থাকে, এরকম কিছু কোশ্চেন ছিল যেগুলো খুব পড়া লাগতো। তারপর ধরেন যে ওই যে ওই সময় আমাদের ওই সময় যে র্যাবের উপর যে রেস্ট্রিকশন, এই কি বলে রেস্ট্রিকশন তো না, এটাকে বলা হয় হলো গিয়া আহ আরে স্যাংশন, র্যাবের যে স্যাংশন দেওয়া হয়েছিল, এইটা নিয়ে হলো গিয়ে যেসব কথা বলে, এরকম জিনিস যখন আসে তখন সেগুলো নিয়ে আপনি রচনা পর্যায়ে পড়লে আপনার মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। এই তো। আর সংবিধান যে স্কিপ করেছেন ভাই, আপনি অনেক বড় ভেজালে পড়েছেন। সংবিধান স্কিপ করার কোনো অপশন নাই। সংবিধান মোটামুটি আপনার 90% অনুচ্ছেদ পড়তে হয়, কিছু কিছু অনুচ্ছেদ বাদ দিলেও হয়। এটা আপনি সংবিধান 10-12 বার পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন অনুচ্ছেদ গুলো আপনার মানে আপনার এক্সামের জন্য কাজের না। হ্যাঁ, যেমন ধরেন যে চলাফেরার অধিকার, আলাদা করে তো আপনার মনে রাখার দরকার নেই, আপনার মনে রাখার দরকার যে অধিকার আছে কত থেকে কত পর্যন্ত। কিন্তু আবার ধরেন যে কি বলে চাকরির সমতার অধিকার কোন কোন অনুচ্ছেদ আছে, 2 ধরনের অনুচ্ছেদ থেকে এটাকে ডিরাইভ করা যায়, যেখানে হলো গিয়া ওই কি বলে মেয়েদের কেউ সমান সুযোগ দেওয়ার সুবিধা করে দেওয়া হয়েছে। তাহলে আপনাকে এই 2টা অনুচ্ছেদই জানতে হবে। তারপর আবার আপনাকে বলতে পারে যে বাংলাদেশের যে যেমন আগের সরকারের ক্ষেত্রে যেটা হতো যে কোটা আন্দোলনের জন্য যখন মানুষ বলে যে না বাংলাদেশের 28-এর খতে বলা আছে যে সকলের জন্য চাকরির সমান সুযোগ থাকবে, আবার 28-এর গতেই যে লেখা আছে যে পিছিয়ে পড়া বা অনগ্রসর উপজাতি বা অনগ্রসর ব্যক্তিবর্গের জন্য বাংলাদেশ সরকার চাইলে তারা হলো গিয়ে বিশেষ সুবিধার ব্যবস্থা করতে পারে। এরা তখন ওইটাকে অনগ্রসর হিসেবে বলতো। এখন হয়তো আজকের কোশ্চেন আসতে পারে যে অনগ্রসর বলতে কোনটাকে বোঝানো যেতে পারে, বা এটা আসলেই মানে কি বলে আহ অথেন্টিক কিনা, এরকম কোশ্চেন নিয়ে করতে পারে। আপনি সংবিধানের এই সবগুলো অনুচ্ছেদ একবার পড়লে আপনি নিজে আইডিয়া পাবেন যে কি টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ,
আর আরেকটা কথা, আমি গতবারও সেদিন কাকে যেন বলতেছিলাম, ও আপনাদের গ্রুপে, হ্যাঁ, ওই যে ওই কোনোভাবেই আগের গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট যে গভর্নমেন্টই হোক, আপনি কোনো গভর্নমেন্টকেই নেগেটিভ ভাবে বলতে পারবেন না। ঠিক আছে? এটা শুধু এখন না, মানে ধরেন যে আপনি সরকারি চাকরি করতে চাচ্ছেন ভাই, মানে সবগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে সরকারি চাকরি করতে যাচ্ছেন মানে সরকারি চাকর, কোনো সরকারি খারাপ না। এইভাবে করে আপনাকে মাথা রাখতে হবে। 47-এর প্রিলি এবং 46-এর রিটেন খুবই কাছাকাছি। এরকম সিচুয়েশন একজন নুব রিটেন পার্টিসিপেন্ট কিভাবে প্রেপ নেওয়া উচিত? আমি আহ, আমি পার্সোনালি ফিল করি কি, দেখেন, যে আরে এ তো আমার দেখছি ডিপার্টমেন্টের জুনিয়র, আচ্ছা যাক। তো এই কি বলে, 47-এর প্রিলি আর আমি আমি মনে করি আপনাদের কার কার প্রিলি গুছানো নাই একটু হ্যান্ড রেজ করেন তো। প্রিলি গুছানো নাই, পাস তো করছেন বাট প্রিলি গুছানো নাই, এটা বলেন তো। 46 রিটেনের যারা যারা আছেন, প্রিলি গুছানো নাই, এরকম কে কে আছেন? একটু হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করার অপশন আছে এখানে? দেখেন তো আমাকে, কে একটু জানাস তো যে হ্যান্ড রেজ করা যায় নাকি। যদি না যান, তাই না যায় তাহলে একটু মানে ভয়েসেই বলেন বা চ্যাটেই বলেন, দুটার একটাই করেন। হ্যান্ড রেজ করতে না পারলে চ্যাটেই বলেন, এই যে একজন হ্যান্ড রেজ করেছে। আর বাকিদের গুছানো? দুইজনের গুছানো নাই। আচ্ছা আমি দুজনের কথাই বলি, শোনেন ভাই, এটা আজকের জন্য না, আজীবনের জন্য বলতেছি, প্রিলি না গুছায় পড়বেন না। ঠিক আছে? রিটেনে গুছানোর অপশন খুব বেশি থাকে না, গুছায় সবগুলোই পড়া যায়। আমি আমি প্রিলিও মানে ইচ্ছা করে গুছাই নাই, মানে বাই দা চান্স গুছানো হয়ে গেছে। আর হলো গিয়া রিটেন আমার গুছিয়ে পড়া হয় নাই, কারণ আমি বুঝতেছিলাম একটা চাকরি করতেছিলাম আমার ব্যাংকের ফ্রন্ট ডেস্কে। আমার ব্যাংকের তো আমার ফ্রন্ট ডেস্কে বসার কথা না, আমি এমটিও পোস্টে আমাকে বসায় দিছিল, এখন কিছু করার ছিল না, আমি ফ্রন্ট ডেস্কে বসে ছিলাম। তো আপনাকে বুঝতে হবে যে আমি খুব বেশি টাইম রিটেনের সময় দিতেও পারি নাই। আর হলো গিয়া ভাইবার সময় যখন আসছে তখন আমি নিজে এবার গুছিয়ে না, এবার আমি গুছিয়ে পড়বো। ঠিক আছে? গুছিয়ে পড়া বলতে কিরকম, আমি আজকেই যখন প্রিলির যে ব্যাচটা ছিল এই ব্যাচের সাথে যখন কথা বলতেছিলাম, তখন আমি বলতেছিলাম যে আহ, আপনি আমি আমার 45-এর প্রিলির জন্য আমি একটু 45-এর প্রিলির আমার লাইফস্টাইলটা একটু দেখাই। আগেই বলছি আমি কোনো ব্র্যাক করার জন্য বলতেছি না, আমি জাস্ট আপনাদেরকে এই কারণে বলতেছি যাতে আপনি একটা আইডিয়া পান যে হ্যাঁ লাইফ কেমনে চলে। হ্যাঁ, দাঁড়ান কই। ওকে, আমি একটা ব্যাংকে জব করি। ব্যাংকে 10টা থেকে, তখন 5টা ছিল কিন্তু ব্রাঞ্চে জব করতাম তো 6টা হলো গিয়ে আমার অফিস আওয়ার। আমি সবগুলো দিনই বলি, স্যাটারডে, সানডে, সরি, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আর একটা স্যাটারডে। ধর এই 10টা থেকে 6টা মোটামুটি এই 5 দিনই বুকড। আপনি বলেন ভাই 6টার সময় তো আপনি বের হয়ে যান না? 6টার সময় মানে ওই ব্রাঞ্চে এত কাজ ছিল যে 6টায় বের হতে হলো, মুখ কাচুমাচু করে যে স্যার প্লিজ বের হয়ে যাই আর ভালো লাগছে না, এরকম বলে টলে বের হতে হতো। অফিস কিন্তু 5টায় শেষ। মানে এত কাজ ছিল, ওই একটা ব্রাঞ্চ প্রায় 300 সাড়ে 300 কোটি টাকা প্রফিট করতো। তো বুঝতেছেন কি পরিমাণ কাজ থাকে। এবার আমার সানডে, মানডে আর ওয়েডনেসডে 3 দিন ছিল আইবি এর ক্লাস। আইবি তে আমি এমবিএ করতেছি। 7টা থেকে মোটামুটি হলো গিয়া 9টা 30 এভারেজে। ওকে, তখন আপনি বলেন যে এই যে সুন্দর গ্যাপ আছে, এই একটা গ্যাপ আছে, এই একটা গ্যাপ আছে, এই যে এটা ফুল ডে গ্যাপ, এই যে ফুল ডে গ্যাপ। হ্যাঁ, এরপর আমি বলে রাখি আমি অ্যাকচুয়ালি যেহেতু বুয়েট স্টুডেন্ট আমি টিউশন করাই এখনো করাই। ঠিক আছে? এই দিনও টিউশন, এই দিনও টিউশন, এই দুইটার ভেতরে একদিনে টিউশন থাকতো। ঠিক আছে? আর তখন দুইটা টিউশন ছিল, যাই হোক।
এবার আপনার কি মনে হয় আমি অ্যাকচুয়ালি মেলা টাইম দিয়ে 45-এর জন্য পড়েছি? মেলা টাইম ধরে পড়িনি। আর আপনারা জানেন একটা জিনিস, সবচেয়ে বিসিএস ফিল্ডতে আনসার্টেন কোন সাবজেক্টটা, কেউ বলতে পারবেন? সেটা একটু বলেন তো, যে সবচেয়ে আনসার্টেন কোন সাবজেক্টটা। দেখি, প্রিলিতে সবাই পড়ছেন, একটু বলেন আমাকে দেখি। সবচেয়ে আনসার্টেন কোন সাবজেক্টটা, যে মানে আপনি সব পড়েও আপনি শিওর না হতে পারবেন না যে আপনি 5, 10 মার্ক, 15 মার্ক কমন পাবেন কি পাবেন না। ইংলিশ, ইংলিশ বাংলাদেশ আনসার্টেন অ্যাফেয়ার্স। ভাই? কি বলেন, এটা কি বলেন ভাই? ইংলিশ তো আমার কাছে মনে হয় সবচেয়ে সার্টেন। ইংলিশ বাংলা না। ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা আমি বলে রাখি আপনার, এই যে একজন সঠিক উত্তর দিয়েছেন, এথিক্স। আর যারা ইংলিশ বাংলা বলছেন ভাই, ইংলিশ বাংলায় 70-এ আপনি প্রপারলি প্রিপারেশন নিলে আমি আপনাকে 40 মার্ক গ্যারান্টি করতে পারবো। হ্যাঁ, এই বাংলা কোশ্চেন কঠিন হচ্ছে আমি জানি, কিন্তু আপনি মোটামুটি 40 মার্ক এনশিওর করতে পারবেন। মিলায় 40 মার্ক, ইথিক্সে 10 মার্ক ভাই কোনোভাবেই করা সম্ভব হয় না। আমি 44-এর সময় প্রায় আপনার বইয়ের অনেক পার্ট খুব ভালোভাবে পড়ে গেছিলাম। 44-এ 2 মার্কও বোধহয় দাগাতে পারি নাই। 2 থেকে 3 দাগাইছিলাম, আমার মনে নেই এখনো। এখন 45-এর সময় আমার বিসিএস এর সিট ছিল রাজশাহীতে। তা আমি আমার বোনকে আর মাকে বাসে উঠাই দিতে যাব, মানে আমি 2 দিন পরে যাব। তো আমার বোনকে আর মাকে বাসে উঠাই দিয়ে আমি হলো গিয়া চলে আসবো। তো আমার বাসা এখানে ধরেন, এখান থেকে বাস স্ট্যান্ড আমি খালি এইটুকু টাইম ওই উবারে করে যাচ্ছিলাম। কত হয়, 15 মিনিট। এই 15 মিনিট আমি মোরালিটি দেখেছিলাম, মানে ইথিক্স, ইথিক্স অ্যান্ড মোরালিটি, এই 15টা মিনিট আমি 10-এ 6 পেয়েছিলাম। এবার বলেন তো এটা আপনি আমাকে সাইন্টিফিক্যালি বুঝান যে এটা কেমনে হইলো। দেখি কেউ একটু বুঝান তো আমাকে, এই এই 10-এ 6টা সাইন্টিফিক্যালি বুঝান। আপনি ভাবছেন যে আমি 15 মিনিট কেন পড়লাম, আমার কাছে তো টাইম ছিল ভাই, টাইম থাকে না। আপনি বুঝতেছেন আমার শিডিউল দেখে। আর আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ধরেন যে ওই একই টাইমে অন্যান্য বিভিন্ন জব পরীক্ষারও প্রিপারেশন থাকতো। যদিও আমি বলবো না যে জব পরীক্ষার প্রিপারেশনের জন্য আমার মিস গেছে, বাট লাইক আমার অ্যাকচুয়ালি পড়ার স্কোপটা খুবই কম ছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর বিসিএস এ পড়া টানা না পড়লে হয় না, এটা আপনারাও জানেন খুব ভালো করে। বলেন আপনি এটা সাইন্টিফিক্যালি বুঝেন, এটা কোন ভাবে পসিবল? কেউ একটু আমাকে এক্সপ্লেন করতে পারবেন? এনিথিং, যে কোনো, যে কোনো, মানে আপনি আন্দাজেও বলতে চাইলে বলতে পারেন। নো ওয়ান কেয়ারস অ্যাকচুয়ালি। প্রিভিয়াস কোশ্চেন না, প্রিভিয়াস। ও পালিয়াস, এটা একটা লিজিটিমেট। আচ্ছা, আমি একমাত্র বের হয়ে গেছিলাম বোধহয়, আমার কল আসছিল একটা, ডিসকানেক্ট হয়ে গেছে সাথে সাথে। তো যাই হোক, চলে গেছে ওই পার্টটা। আমি যেটা বলতেছিলাম, বিষয় হয়েছে যে এই ম্যাথমেটিক্যালি জিনিসটা এই জায়গায় দাঁড়ায়, এই 15 মিনিটে কি কি দেখবো, এইটা আমার 43-এর প্রায় ধরেন যে 5 থেকে 10 ঘন্টা অ্যাটলিস্ট এটার পিছে গেছে। অ্যাটলিস্ট আমি বলছি এটা 20 ঘন্টাতেও যে ঠেকতে পারে 43-এ। এই জিনিসটাই 44 জন দিয়েছি, তখন এখানে আরো অ্যাড হয়েছে আরো ধরেন যে অ্যারাউন্ড 10 ঘন্টার মতো। এই যে 30 ঘন্টা আমার গেছে, এই 30 ঘন্টা আমার ট্রান্সলেট হয়েছে 15 মিনিটে। কেন? আমি এই 30 ঘন্টা আমার দাগানো হয়ে গেছে যে আমি এটা এটা পড়বো, এটা এটা পড়বো। বা 30 ঘন্টার সময় আমি কয়েকবার করে পড়া হয়েছে যে জিনিসটা এটা 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 বারবার পড়তে হবে। পড়তে পড়তে আমার ধরেন মাথায়ও কিছুটা চলে গেছে, এই 15 মিনিট আমার রিভিশনে কাজ করেছে।
কথাটা বুঝতে পেরেছেন? তাই আপনাকে এই পার্টটাতে টাইম দিতে হবে এখন। যদি আপনার প্রিলি গুছানো না হয়, হ্যাঁ, তাহলে আপনাকে একটু টাইম দিয়ে প্রিলিটা গুছিয়ে রাখতে হবে। কারণ প্রিলি যদি আপনি একবার পাশ করেন, আপনি প্রিটি শিওর থাকবেন পরের বার আপনি পাশ করবেন, তারপরের বার পাশ করবেন, তারপরের বার পাশ করবেন। কিন্তু আপনি যদি প্রথমবার প্রিলি পাস না করেন, বা ধরেন প্রথমবার প্রিলি পাস করার পর গুছান নাই, তাহলে আপনি যদি মানে বা ধরেন প্রথমবার পাস না করতে পারেন, আপনার পরের বার গুলোতে পাস করা টাফ হয়ে দাঁড়াবে। কারণ প্রিলি বাংলাদেশের সবচেয়ে হার্ড এক্সাম, রিটেনটা সবচেয়ে হার্ডেস্ট না, রিটেনের চেয়েও হার্ড এক্সাম হয়। প্রিলি নিজেই সবচেয়ে বেশি, আপনি চিন্তা করেন, প্রায় 3 লাখ থেকে ওটাকে বেছে নিয়ে আসবে হলো গিয়া 12,000-এ। বুঝতেছেন? আর এই 12,000 থেকে তো আপনি মোটামুটি 8,000কেই পাস করাবেন রিটেনের জন্য। তাই প্রিলিটাকে গুছায় ফেলবেন। হ্যাঁ, এখন যদি আমি আপনার জায়গায় থাকতাম, আমি কি করতাম? আমার এখন হাতে আছে 47th আছে, এটা হলো প্রিলি। আর 46 এর রিটেনের ডেট দিয়েছে কবে? রিটেনের কি ডেট দিয়েছে? না ভাই, দেয় নাই। আচ্ছা, এটা প্রিটি শিওর থাকেন যে আহ যেহেতু ওই আপনার হলো গিয়া ওই কি জানো 44 এর ভাইবা পিছাইছে, হ্যাঁ, 44 এর ভাইবা পিছাইছে এবং প্রিলি ডেট দিয়েছে মেতে। বিসিএস কখন ওভারল্যাপ করে না, মানে পাশাপাশি হবে, শর্ট উইন্ডো ডিস্টেন্সে হবে, কিন্তু ধরেন যে থাকবে, এই জিনিসটা থাকবে। আপনার যদি হতে পারে 47th এর প্রিলি আগে হচ্ছে 46 এর রিটেন পরে হচ্ছে এটা হতে পারে, অথবা 46 এর রিটেন আগে হচ্ছে 47th এর প্রিলি পরে হচ্ছে এটা হতে পারে, কিন্তু একসাথে কোনো কোলাইড করবে না। মানে ধরেন যে এরকম হবে না যে এই রিটেন গুলোর মাঝখানে একদিন হলো প্রিলি, এরকম জীবনও হবে না। ঠিক আছে? এবং বেশ ভালো গ্যাপ থাকবে, অ্যাটলিস্ট 2 সপ্তাহ আপনার গ্যাপ থাকতেই হবে। সে আপনি প্রিলি বলেন আর রিটেন বলেন, দুই গ্যাপ থাকবেই। তা আপনাকে এমন ভাবে পড়াটা গুছিয়ে আনতে হবে যাতে এই 2 উইকে, আর আপনার হাতে টাইম কত আছে ভাই হিসাব করতেছেন? এখন ডিসেম্বর মাস চলে, মে মাস, হ্যাঁ, 5 মাস যদি আপনি প্রিলির প্রিপারেশন নেন, মানে প্রিলি তার কিছু থাকে, চিন্তা করেন। তাই আপনি পড়াটা একসাথে গুছান, আস্তে আস্তে গুছান। যেমন ধরেন যে আমি কিছু কিছু কমন টপিক নিয়ে যদি আমি কথা বলি, যেমন ধরেন সংবিধান, এটা কি প্রিলি রিটেন কিছু আছে? যাই প্রিলি তাই রিটেন। তারপর সংবিধানের সাথে ডেরিভেটিভ কি আসবে? শাসন বিভাগ, তারপর বিচার বিভাগ, তারপর আসবে আইন বিভাগ। এটা কি প্রিলিটেন কিছু আছে? পড়তে হবে আপনাকে। আপনার কি করেন, আপনার হলো গিয়ে ধরেন যে, হ্যাঁ, আপনার বাংলার অনেকগুলো যে, যেমন ধরেন যে, ও আচ্ছা হ্যাঁ, বাংলা যদি বলি, বাগধারা, তারপর এক কথায় প্রকাশ, তারপর হলো গিয়া ওই কি বলে ওর নাম, আহ আহ, আরে পারিভাষিক শব্দ, এগুলোর কি কোনো প্রিলি রিটেন কিছু আছে? আপনি সরাসরি পড়বেন এগুলোর। বাগধারা আপনারা জানেন কি যে রিটেনও বাগধারা আসে, এরকম মানে আপনি বুঝে বুঝে যেগুলো কমন সেটা তো পড়বেনই। আর যে পার্টটা ধরেন কমন না সেটা গুছিয়ে রাখবেন। হ্যাঁ, যেমন ধরেন যে এখন আপনি যদি মনে করেন যে আপনারা কি কেউ এখানে মনে করেন যে পরীক্ষার আগের দিন আপনি গ্রামার প্র্যাকটিস করবেন? এটা কি সম্ভব? আপনি প্রিলি বলেন না রিটেন বলেন, আপনি কি এটা এটা কোনো পরীক্ষার আগে, সে প্রিলির আগে বা রিটেন আগে পারবেন এই প্র্যাকটিসটা করতে? পারবেন না। এটা আপনাকে আগে থেকে প্র্যাকটিস করতে পারে, এটার কোনো প্রিলি রিটার্ন নাই, দূরতেই লাগবে। গ্রামারটাকে আপনাকে রেগুলার প্র্যাকটিসের উপর রাখতে হবে। ম্যাথ, আপনি ম্যাথ একটা একটা করে পড়বেন পরীক্ষার আগে। এই যে যেহেতু বুঝতেছি এখানে রিটেনে আমার এখানে বুয়েটেন বেশি আছে, ম্যাথে ওভার কনফিডেন্সটা আমাদের মেরে ফেলে। বুঝতে পারছো সবাই? সেটা হলো ম্যাথে ওভার কনফিডেন্স কোথায় কাজ করবে? উপপাদ্য। টিউশন যার যার করানোর অভ্যাস চলে গেছে তাদের এই উপপাদ্যগুলো মুখস্থ করা লাগবে আবার। আর পাস্ট কোশ্চেনের যেসব ম্যাথ আছে, সব ম্যাথ ভালো করে হলো গিয়ে করে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু রিটেনেও বাস খেতে হবে। প্রিলিতে বাস খাওয়া লাগবে না, বাট রিটেনে বাস খাওয়া লাগবে ম্যাথে। হ্যাঁ, এইরকম ভাবে যে আমি রিটেনের আগের দিন আমি এইটা এটা দেখবো, বাকি সব আমার করা আছে। প্রিলির আগের দিন আমি এইটা এটা দেখবো, বাকি সব করা আছে। এইভাবে করে দুটার পরে গুছিয়ে আনেন।
তাহলে দেখবেন যে অনেক প্রিপারেশন ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আমি উম, সমস্যা হচ্ছে আমি ওই যে একবার বের হয়ে গেছিলাম, তো তো এখন হচ্ছে যে আমাকে আহ চ্যাটে শো করতেছে না যে আগে কি কি দিয়েছে। কেউ একজন আরেকটু চ্যাটে একটা স্ক্রিনশট তুলে এখানে দিতে পারবেন? আর কি কি বা আর আর কি কি পয়েন্ট আছে আপনারা একটু মেসেজ দেন, তাইলে আমার জন্য সুবিধা হয়, শেষ করে ফেলে, আমি বেশিক্ষণ টাইম নিব না। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই উপাদ্য কোনটা কোনটা পড়বো, কোত্থেকে পড়বো? এটা এটা আমি আমি পড়তাম হলো গিয়া ওই ইয়া কি বলার নাম, এই উত্তরণের বইটা থেকে পড়তাম। এটা কারণ হলো উত্তরণের বই যেহেতু যে উদ্ভাসের একই ফন্টের, তো মানে পড়ে পড়ে অভ্যাস আছে, এই জন্য পড়তাম। এটা কোনো রিজন নাই যে উত্তরণ থেকে পড়তে হবে। অ্যাসুরেন্সেরও যদি ম্যাথ গাইড থাকে, ম্যাথ গাইডের ওই উপপাদ্য কোশ্চেন মানে ওই একটা বৃত্ত রিলেটেড উপপাদ্য একটা চ্যাপ্টারই আছে, হ্যাঁ। তো ওই চ্যাপ্টারে উপপাদ্য পাস্ট কোশ্চেন গুলো দেখলে পাস্ট কোশ্চেন গুলোই মোটামুটি রিপিট হয়, ওই কয়টা করলেই হচ্ছে, বেশি লাগতেছে না। আর অবভিয়াসলি 45-এর কোশ্চেন গুলো বাদ দিবেন না, কারণ বলা যায় না, যেহেতু আহ 45-এর কোশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট ছিল, দিয়ে দিতে পারে। ভাই এনি প্রেডিকশন অ্যাবাউট দ্য ডেট এক্সাম? না ভাই, এটা আসলে প্রেডিক্ট করতে চাচ্ছি না আমি, কারণ হলো গিয়া ভাই এই এই পার্টটা আগে বোধহয় আমি বলে ফেলছি। ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল ইস্যুসটা আপনি মেন্স কনসেপচুয়াল নামে একটা বই আছে, এই বইটা থেকে আপনি পড়তে পারেন। এটা হলো গিয়ে সবগুলোই পড়া লাগবে, বুঝে বুঝে পড়া লাগবে। মানে এটা মুখস্থ করবেন না, বুঝে বুঝে পড়বেন, যে আপনি কি বলতেছেন আপনি বুঝে বলতেছেন, ঠিক আছে? এভাবে বুঝে পড়বেন। রিটেনের এক্সাম বলাটা একটু টাফ হচ্ছে ভাই। রিটেন এক্সাম আমার মনে হয় যে 47-এর প্রিলির পরে হওয়ার কথা হিসাবে। বাই চান্স যদি না হয় আপনি ধরতে পারেন এপ্রিলের দিকে হলে হতে পারে, এর আগে হওয়া পসিবল না। রোজার ঈদ শেষ হচ্ছে কবে এবার? মার্চে নাকি? এপ্রিলে রোজার ঈদ? আচ্ছা, তাহলে এপ্রিলের শেষের দিকে হলে হতে পারে, রিটেনটা এপ্রিলের শেষের দিকে হতে পারে। বাট যেটাই হোক আপনার মোটামুটি 15 উইকের মতো, 15 দিনের মতো ছুটি পাবেন অ্যাটলিস্ট। ঠিক আছে, মানে দুইটার ভেতর অ্যাটলিস্ট গ্যাপ, মিনিমাম গ্যাপ 15 দিন পড়বে, এটা নিয়ে আপনার কোনো সন্দেহ রেখেন না। এই তো। আর কারো কোনো কোশ্চেন? হয় মাথা রাখবেন যে এপ্রিলের শেষের দিকে হবে, প্রিলির 15-20 দিন আগে, অথবা প্রিলির 15-20 দিন 20 দিন পরে শুরু হতে পারে, বা এটা 1 মাস পরে শুরু হবে, অ্যাটলিস্ট 15-20 দিন পরে শুরু হবে। ঠিক আছে। আর যারা যারা হলো গিয়া ভাবতেছেন জব করতেছেন, প্রিপারেশন নিতে পারবেন কিনা, এটা নিয়ে আমি ফুল ভিডিও বানাইছি, ওটা নিয়ে আমি আর কথা বলবো না। আমি ভিডিওর লিংক একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর আর এখানে যদি কেউ মনে করেন যে না আমি হলো গিয়া প্রিলির প্রিপারেশনটা আবার নিব, আমাদের প্রিলির ব্যাচ একটা চলতেছে, ওটা ওটা ফিল আপ হয়ে গেছে আমাদের। প্রাইভেট প্রোগ্রাম তো এগুলোতে আমরা বেশি স্টুডেন্ট নেই না, কারণ মানে আমাদের 15 জনেরই টার্গেট তো। ওইটা শেষ হয়ে গেছে, যদি পরের ব্যাচ শুরু হয় আপনি তখন হলো গিয়া অ্যাডমিট হয়ে থাকতে পারেন। আমরা মানে খুব অল্প, মানে কি বলবো যে যতটুকু পড়লে হয়, প্রিলির পড়ার আসল জিনিস হলো প্রিলি গুছানো, যে বললাম যে যে কি কি পড়তে হবে এইটুকু জানা, আর কি কি বাদ দিতে হবে এটা জানা, এটাই। তো এটাই আমরা ট্রাই ট্রাই করি যে যখন পড়ানো হয় তখনই অলরেডি অনেক কিছু বাদ দিয়ে দিবে যে টিচার পড়াবে সে। তো এটা ট্রাই করা হয়। ওটা যদি আপনাদের মনে হয় আমাদের পরের ব্যাচ যখন শুরু হবে ইনবক্স করেন, আমি ওটাতে অ্যাড করে দিব। আর এটা ছাড়া ওই যে বললাম যে জব করতে করতে যাদের পড়ার নিয়ে টেনশন হচ্ছে, তাদেরটা আমি ফুল একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই লিঙ্ক আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আর এই রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে এবার আমাকে করতে পারেন।
আর কোনো কোশ্চেন নেই কারোর কাছে? যদি কোশ্চেন না থাকে আমি এখানে শেষ করতেছি, কারণ আমি হলো গিয়া 11টার ভেতর ঘুমায় যাওয়ার ট্রাই করি। সো আপনারা আস্তে আস্তে ট্রাই করেন ভাই, এইসব অভ্যাস পরে অনেক কাজে দিবে। আপনারা ভোরবেলা উঠে পড়ার ট্রাই করেন, যারা এখন পড়ার অভ্যাস কম ভোরবেলা উঠে পড়ার ট্রাই করেন। কি হয় জানেন, আমি আমি একটা ভালো জিনিস আপনাদের দেখায় রাখি। ভাই সায়েন্স অনেক পড়াশোনা, হ্যাঁ ভাই সায়েন্স অনেক পড়া, এটা তো অস্বীকার করছি না, তবে যা যা আপনি পারেন সেটা তো আর পড়বেন না। ওই কেমিস্ট্রি তো আপনার পড়ার দরকার নেই, আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হন, ট্রিপল ব্যাকগ্রাউন্ডের হয়, ওই পার্টটা তো আপনি পড়বেন না। আপনাকে কি পড়তে হবে, ওই যে ধরেন আপনি পারেন না হয়তো ওই খাদ্যের কি কি উপাদান আছে, আপনি পারেন না হয়তো যে ফাইবার কি জন্য ইম্পর্টেন্ট, এগুলো পড়বেন। সব তো আপনি পড়বেন না, চোখ বুলে যাবেন। সায়েন্স মুখস্থের কিছু নাই। আর এটা কি যেন আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ও আচ্ছা হ্যাঁ, ভোরবেলা উঠার, এখন উঠার মানে রিজন এবং হলো গিয়ে কেন উঠবেন, হ্যাঁ এটা আপনারা দেখায় রাখি। এখানে কেউ আছেন যার ঢাকা বাদে অন্য কোথাও সিট ফেলা ছিল? লিখিত ঢাকার বাইরে দিবেন, কেউ আছেন? জি ঢাকা বাদে, ঢাকা বাদে। এই যে আমি আপনার এবার একটা জিনিস দেখি একটু ডিপ্রেসড করে দেই। কি করবো বলেন, কিছু একটা করতে হবে। ধরেন আপনার পরীক্ষা শুরু হবে 10টা থেকে 2টা অথবা 1টা, হ্যাঁ, এই টাইমটা আমি ব্লক করে রাখলাম এক্সাম হলের। আপনি যদি শুরুর দিনের হিসাব করেন, তাহলে আপনি যদি মোটামুটি 6টা দিকে উঠতে পারেন, 6টা থেকে ধরেন, আমি হিসাব করে যদি 7টা 30 যদি আপনি পড়েন, যেহেতু ঢাকার বাইরে কেউ নাই, সব সব ঢাকায়, 6টা থেকে 7টা 30 পড়লে আপনি মোটামুটি 1.5 ঘন্টা একটা ফ্রেশ মাইন্ডের একটু রিভিশন দিয়ে গেলেন। এবার 8টার ভেতর রেডি হয়ে আপনি, আপনাকে 9টা 30-এ হলে থাকতে হয়, ঠিক আছে, হলে 9টা 30-এর পরে ঢোকা যায় না। সো আপনি 8টা থেকে 9টা 30 রাখলেন আপনার ওই হলে পৌঁছানোর জন্য। আপনি এই 1.5 ঘন্টা যদি না রাখেন কি হবে পরে দেখাচ্ছি আপনাকে। এবার 2টা বা 1টা যদি আপনার শেষ হয়, আপনার বাসা আসতে আসতে 3টা থেকে 4টা বাজবে, হ্যাঁ। এরপর আপনার বডি প্রায় মানে কি বলবো 60% টায়ার্ড হয়ে থাকবে, কারণ বডি হয়তো কিছুই করেনি কিন্তু ব্রেন এত এনার্জি কনজিউম করে। আপনারা জানেন খুব ভালো করে যে ব্রেন আমাদের বডির একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি নিজে কনজিউম করে। 60% আপনার ব্রেন টায়ার্ড হয়ে থাকবে। তো আপনি 4টা থেকে আমার মতে 5টা যদি একটা ঘুম দিতে পারেন খুব ভালো। যদি ঘুম দিতে না পারেন, এই সময় থেকে যদি পড়া শুরুও করেন, আপনি প্রিটি শিওর থাকেন যে আপনার হলো গিয়া ওই রাত 12টা হতে হতে আপনার এনার্জি 0%-এ নেমে চলে আসবে। ঠিক আছে। সো আপনি যদি কোনোভাবে এই 11টার ভেতর ঘুমায় যে আর এই পার্টটা অ্যাড করতে পারেন, আপনার জন্য পড়ার টাইম অনেক অ্যাড হয়ে গেল। ঠিক আছে, জাস্ট এই পার্টটা যদি আপনি অ্যাড করতে পারেন, তাই আপনি এই সকালবেলা উঠে পড়ার একটু অভ্যাসটা রাখেন। কারণ এই পড়াটা ফ্রেশ মাইন্ড হবে। এই যে রাত 11টা 12টার পরটা এটা ফ্রেশ মাইন্ড হবে না, কারণ আপনি টায়ার্ড, যে আপনার সারাদিন বডি টায়ার্ড ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যে কারণে ডিপ্রেসিং বলতাম, জানেন আমি 9:30 এক্সামের জন্য কয়টার সময় বের হতাম? আমি বের হতাম 9টা 25-এ। আর বেশিরভাগ সময় বের হতাম 9টা 20-এ। হ্যাঁ, বাসায় আসতাম কত জানেন? 1টা 10-এ বা 2টা 10-এ। বলেন এই ম্যাজিক কি করে হতো? কারণ হলো আমি একটু আগে আপনাকে বলছি আমার 45-এর প্রিলি ছিল রাজশাহীতে, ইভেন আমার 43ও ছিল হলো গিয়ে রাজশাহীতে। সো রাজশাহীতে যেহেতু আমার সিট পড়েছে, রাজশাহীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে 5 থেকে 10 মিনিট বাইকে মোর দেন এনাফ। আমি নিজে বাইকে করে যেতাম, আমার মামা বাইকটা ফেরত নিয়ে চলে আসতো। আবার যখন ফেরত আসার টাইম আসতো, আমার মামা বাইকটা নিয়ে যেত, আমি বাইক চালায় চলে আসতাম। তাই যদি কেউ 47-এ ফর্ম ফিল আপ না করে থাকেন, এটা মাথায় রাখেন যে আপনি যদি আপনার নিজের জায়গায় রিটার্নটা দিতে পারেন দিনে, এই যে দেখেন এখানে 1.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আপনি সেভ করবেন। আর এটার সাথে আপনার মানে কেউ একটা কোশ্চেনও করবে না যে আপনি রাজশাহী থেকে কেন পরীক্ষা দিলেন, কেউ কোশ্চেন করবে না আপনাকে। ঠিক আছে। ওই 5টা দিন ফুল আপনার, এটা হিসাব করে আপনি সিট প্ল্যানটা ফেলেন, ঠিক আছে।
আর এমনিও যে ভাববেন যে আমার জব থেকে ছুটি দিবেন আমি হাফ বেলা এসে জব করে যাব, কিচ্ছু করতে পারবেন না। ওইসব চিন্তা ভাবনায় বাদ দেন। ঠিক আছে? অনেক অনেক কটু কটু কথা বললাম, মাইন্ড টাইন্ড করেন না। জি10 এর সিট প্ল্যান কিভাবে হয়? আগে রোল ওয়াইজ হতো, এখন র্যান্ডমলি হয়। মানে আপনাকে বলে দিবে যে অমুক হলে আপনার পড়েছে, আপনার একটা এসএমএস আসবে, ওই হলের কোথায় আছে আপনি যে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে। ঠিক আছে? ওকে ভাই, আর লেট করব না। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের জন্য এখানেই শেষ। আরো কোশ্চেন থাকলে চ্যাটে বলে দেন, আমি টাইম পেলে এটাকে আপলোড দিয়ে দেবো। ওকে? ওকে ভাই, থাকেন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।